70 কোটি টাকা ব্যয়ে হলদিয়ার নতুন প্রকল্পের জন্য শুনানি। পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর হলদিয়ার গড়ে উঠবে নতুন কারখানা। 70 কোটি টাকা ব্যয়ে হলদিয়া পেট্রোকার্বন অ্যান্ড কেমিক্যালস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে জনশুনানি হলো। নতুন প্রকল্প রাজ্য জুড়ে ছোট বড় মাঝারি শিল্পের বিকাশ ঘটাতে তৎপর বর্তমান সরকার। রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার শিল্পতারক হলদিয়ায় যাতে শিল্পের বিকাশ ঘটে তার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। শিল্প গড়ে তোলার আগে এলাকার মানুষ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মন্তব্য নিতে হয়। সেই কারণে শুক্রবার 8ই সেপ্টেম্বর সংস্থার পক্ষ থেকে জনশুনানির আয়োজন করা হয়। এলাকার মানুষের ও প্রশাসনের কথা শোনা হয়। শিল্প গড়ে উঠলে পরিবেশ দূষণ হবে কিনা, যদি হয় তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা এদিন জনসম্মুখে তুলে ধরা হয়। জেলা প্রশাসনিক কর্তাদের পাশাপাশি দূষণ পর্ষদের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেন্দ্র থেকে দূষণের ছাড়পত্র মিললে 8 মাসের মধ্যে হলদিয়ায় শিল্পের বিকাশ গড়ে উঠবে। শিল্প গড়ে উঠলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েকশো মানুষের কর্মসংস্থান হবে। 1.2 একর জায়গায় বার ধান্যঘাটা মৌজায় শিল্পটি গড়ে উঠবে। ডিফারেন্ট জায়গা থেকে নিয়েছি এবং সেখানেও তো যে জলের যে প্যারামিটারগুলো পেয়েছি, এই প্যারামিটারগুলো মোড়া হচ্ছে অ্যাম্বিয়েন্ট নয়েজ লেভেল দিনের বেলা করা হয়, রাত্রিবেলা করা হয়। দিনের বেলা মানে সকাল 6টা থেকে রাত্রি 10টা, রাত্রিবেলা মানে রাত্রি 10টা থেকে পরের দিন 6টা হচ্ছে। এবং এখানেও দেখবেন যে হলদিয়াতে এমনিতেই ইন্ডাস্ট্রিয়াল হাব, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এবং তা হলেও শব্দের যে এলাকার বিশিষ্ট মানুষজন এবং বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধি শিল্পোন্নয়ন, সেই কর্মসূচির মধ্যে নতুন শিল্প তৈরি করা এবং এক্সিস্টিং যে শিল্প আছে সেটাকে এক্সপানশনের মাধ্যমে আরও বেশি প্রোডাকশন, আরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করার যে কর্মসূচি রয়েছে, আজকের এই জনশুনানির পিছনে সেই কাজটা রয়ে গেছে। এই যে পেট্রোকার্বন এবং কেমিক্যাল লিমিটেড যে কারখানা, যেটা গত 40 বছর ধরে স্টেবলভাবে চলছে, তারা আজকে বিবেচনা করছে যে তারা নতুন করে মার্কেট পাবে। তাদের জমি রয়েছে, নতুন জমি অ্যাকুইশন না করে সেই মার্কেটের জন্য নতুন প্রোডাক্ট তারা লঞ্চ করবেন। তার টাকার সংস্থান ওরা বললেন যে 70 কোটি টাকার মতন হবে এবং যেখানে 300 লোকের মতো কর্মসংস্থান হবে। তো শুরু থেকে যে যে বক্তব্য উঠে এসছে তাতে এর পুরো রূপরেখা, পলিউশনগত যে সমস্যা সেটাকে মিনিমাইজ করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কী কী ব্যবস্থা থাকবে বলা ভালো, কী কী ব্যবস্থা রাখা হবে এবং সেই ব্যবস্থা রাখার পরে পরবর্তী সময়ে আবার চেক করে যে সেই ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কিনা সেইগুলো চেক করা হবে এবং তার রিপোর্ট দেখা হবে। যদি প্রয়োজন হয় আবার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং একটা কারখানা এক্সপ্যানশন করতে গেলে, নতুন প্রোডাক্ট যদি তৈরি করা হয়, তার জন্য যে যে সতর্কতা, যে যে প্রিকশন, যে যে পরিকল্পনা নেওয়া দরকার, আমরা দেখছি যে এখানে সেইগুলো রয়েছে এবং সেই পুরো পরিকল্পনাটা এলাকার বিশিষ্ট মানুষজন, এলাকার যারা বাস করেন তাদের কাছে তুলে ধরা, তাদের কাছে বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানানো, তার জন্য এই কর্মসূচিটা চলছে। তো সেগুলো সবই আলোচনা হয়ে গেছে। তো আমি 3টে বিষয় উল্লেখ করার ক্ষেত্রে যেটা এখানে দেখলাম যে ওনারা যেটা বললেন যে প্রশিক্ষণের ব্যবস্থা রাখছেন, পরোক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা রাখছেন এবং একটা লার্জ ইন্ডাস্ট্রিতে যদি 300 লোক ডাইরেক্ট কাজ পায়, সেই লার্জ ইন্ডাস্ট্রির অনেক পরোক্ষ কর্মসংস্থান হয়। সেই পরোক্ষ কর্মসংস্থানটা এখানে হবে। তো আপনারা এখানকার স্টেক হোল্ডার, স্থানীয় মানুষ, আপনারা কারখানার কর্তৃপক্ষের কাছে যা যা আশা করেন বা এখানে যা যা বলা হচ্ছে সেগুলো আমি আশা করছি পাবেন। না হলে যদি কোনো জায়গায় গ্যাপ থাকে তাহলে সেটা তুলে ধরবেন। আর এই যে প্রশিক্ষণ ওনারা দেবেন, একটা সময় পর্যন্ত হয়তো এই প্রশিক্ষণে ওনাদের কারখানাতে কাজ পেতে পারেন, কিন্তু সেটাও তো একটা সীমিত জায়গা পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে আপনারা রিকোয়েস্ট রাখবেন যদি ওনারা একটু ভিন্নতর ক্ষেত্রে প্রশিক্ষণ দেন, যে প্রশিক্ষণ নিলে আপনারা হয়তো এই জায়গাটাতে কাজ পাচ্ছেন না কিন্তু হলদিয়ার অন্য কারখানায় কাজ পাচ্ছেন বা অন্যত্র গিয়ে অন্য কাজ পাচ্ছেন, সেই ধরনের রিকোয়েস্ট রাখবেন। যাই হোক, মানে স্থানীয় মানুষ এবং কারখানা কর্তৃপক্ষ তারা যতটা হাতে হাত মিলিয়ে চলেন ততটা শিল্পাঞ্চল, শিল্পের পরিবেশ, কারখানার মানে সুনাম এগুলো নির্ভর করে। তো মানে আমি গভীরভাবে আশা করছি কারখানা কর্তৃপক্ষ, স্থানীয় মানুষজন
এবং সাপোর্টিং দপ্তর সকলেই তাদের দায়িত্ব সেটা খুব সুষ্ঠুভাবে পালন করবেন। আর আজকের এই সভাতে এসে যে কারখানাটা আগামী দিনে হতে যাচ্ছে সেই কারখানা খুব সফলভাবে হবে এবং এই কারখানার এই প্রোডাক্টগুলো সেটা বাজারে সুনাম পাবে, তার যথেষ্ট চাহিদা বৃদ্ধি হবে এবং ভবিষ্যতে এইরকম এক্সপানশন করার সুযোগ এই কারখানার আরও আসবে বা তারা সেই এক্সপানশন আশা করছি। এবং উপস্থিত মানুষজন, কারখানা কর্তৃপক্ষ, সরকারি আধিকারিক সকলকে আমার তরফে নমস্কার জানিয়ে শেষ করছি। আমরা কোয়ালিটি অ্যাসপেক্ট তো অ্যাজ পার যেটা নতুন টেকনোলজি আছে ফেরত সেই নতুন টেকনোলজি হিসেবেই হবে। প্রোডাকশন কোয়ালিটি আমরা অলরেডি ডিটেলে আপনাদেরকে বলেছি। এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাসেসমেন্টের জন্যে আমরা 3 মাসের প্রপার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডি করিয়েছি এই রিজনে। আর prior to this industry coming or post this industry coming, the impact on the land, on air, on water, এই সবগুলোর ইম্প্যাক্ট নেগলিজিবল। সো আমরা সেই রিপোর্টটা পলিউশন কন্ট্রোল বোর্ডকেও সাবমিট করেছি ফর দেয়ার অ্যাসেসমেন্ট। এবার উনি একটা মেইন জিনিস জিজ্ঞেস করেছিলেন যে টাইম লাইন অফ দ্য প্রজেক্ট প্রোভাইডেড আমরা সব ছাড়পত্রগুলো পেয়ে যাওয়ার পরে যে টাইম ফ্রেম অফ দিস প্রজেক্ট গেটিং ইমপ্লিমেন্টেড, তো সেইটার জন্যে এইটা অ্যাশোর করা হচ্ছে পেট্রোকার্বনের তরফ থেকে যে আমাদের তার টাইম লাইনটা উড বি স্পেসিফিক্যালি উইদিন 8 মান্থস একটা ফেরো ফার্নেস বসাতে, ইয়া 4টে ফেরো ফার্নেস বসাতে প্যারালেলি ইট টেকস অ্যারাউন্ড 8 মাসের মতন সময় লাগে। তো আমরা যেই দিনকে ক্লিয়ারেন্স পাবো সরকারের তরফ থেকে সেই দিন থেকে আমাদের মোটামুটি 8 মাসের মধ্যে এই নতুন প্রকল্পটা এস্টাবলিশ হয়ে যাবে। প্রোডাক্ট সিগনিফিকেন্স আর উনি জিএম সাহেব যেটা বললেন সেটা হচ্ছে যে এই প্রোডাক্টের সার্ভে করানো হয়েছে কিনা আর স্টিলের ডিমান্ড ইয়া ফেরোর ডিমান্ড ভারতবর্ষে কি আছে না আছে সেটার বিষয়। তো অ্যাট প্রেজেন্ট ফেরোর ডিমান্ড হচ্ছে 6 মিলিয়ন টনস আমাদের দেশে। আর আপনি যদি 4% গ্রোথও যদি ধরেন, মানে তো ভেরি মডারেট 4% গ্রোথের হিসেবে যদি ধরেন, তাহলে পার ইয়ার এই ফেরোর ডিমান্ডটা উড বি ইনক্রিজিং বাই 2.4 লাখ টনস পার অ্যানাম। আমাদের এই 4টে ফার্নেসের জন্য যে ক্যাপাসিটি ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে অনলি 60,000 টনস। সো দের ইজ মানে গুড এনাফ মার্জিন। আমাদের মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের জন্য কোনো এমনিতে প্রবলেম হবে না, মানে মালটা বিক্রি করতে পারবো না সেরকম কোনো প্রবলেম হবে না। আর স্থানীয় লোকেদের ভোকেশনাল ট্রেনিং সেটা আমাদের কারখানার মধ্যেই ব্যবস্থা আছে আর এর পরেও হবে। আর নতুন প্রোডাক্ট লাইন হলে নতুন টাইপের ভোকেশনাল ট্রেনিংয়েরও ব্যবস্থা হবে। আর কম্পিটেন্ট যারা স্থানীয় লোক আছে তাদেরকে সেই হিসেবে রোজগার তো আমরা অলরেডি কমিট করেছি যে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট অফ অ্যারাউন্ড 300 পিপল উড বি দেয়ার। আর ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট তো বাড়ছেই সবার জন্য। তো এখন আমি আপনাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে, এনি স্পেসিফিক কোশ্চেন অলসো আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমার নাম গৌতম মণ্ডল, দেউলপোতা হলদিয়া। আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। শ্রদ্ধা জানাচ্ছি পেট্রোকার্বন কেমিক্যালস প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টরকে, জেলার বিশিষ্ট আধিকারিকদের, ডিআইসি সহ পরিবেশ দপ্তর থেকে যে সমস্ত আধিকারিকরা এসেছেন এবং পেট্রোকার্বন কেমিক্যালস প্রাইভেট লিমিটেডের সমস্ত আধিকারিককে এবং উপস্থিত এখানে হবে আমরা শুনলাম। আজকে পাবলিক হিয়ারিংয়ে আমরা উপস্থিত হয়েছি। পেট্রোকার্বন কেমিক্যালস প্রাইভেট লিমিটেড এই এলাকায় অনেক দিন ধরেই কিছু প্রোডাকশন করছে এবং সরকারের যা নিয়ম কানুন সমস্ত কিছু মেনে তারা এখানে প্রোডাকশন করছে। বর্তমানে আমরা শুনলাম
যে কিছু অনুসারী শিল্প তাদের হবে, ফেরো এলয় বলে একটি প্রোডাকশন স্টিল উৎপাদন তাদের তৈরি করা হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের, শিল্প দপ্তরের যে সমস্ত নিয়মকানুন আমরা এতক্ষণ আধিকারিকদের মুখ থেকে শুনলাম, যে সমস্তগুলি যদি মানা যায় এবং সরকারের সহযোগিতা পেট্রোকার্বন কেমিক্যালস পায়, এবং কর্তৃপক্ষও কথা দিলেন যে নির্দিষ্ট সময়ে এই শিল্পটি এখানে গড়ে উঠতে পারে। এই শিল্পটি গড়ে উঠলে এখানের লাভ কি হবে? যেমন পরিবেশ রক্ষা করে, ব্যানার্জিবাবু বললেন যে 3 মাস তিনি স্টাডি করে এই এলাকার সমস্ত কিছু, যেখানে শব্দ দূষণ হবে না, জল দূষণ হবে না, পরিবেশ দূষণ হবে না, এবং এখান থেকে যেহেতু কোনো বর্জ্য পদার্থ বাইরে বেরোবে না, তাহলে পরিবেশ রক্ষা করা যাবে। গ্রিন বেল্ট তৈরি হবে, সেখানে প্রায় 3.5 একর জায়গার উপর সেখানে বৃক্ষরোপণ হবে। মূল যেটি হবে যে এই কারখানার নিজস্ব জায়গা আছে, যেখানে উচ্ছেদ হবে না, সেখানে বনসৃজন নষ্ট হবে না, প্লাস উচ্ছেদ হবে না। নিজস্ব জায়গায় এইরকম যদি একটি শিল্প তৈরি হয়, তাহলে আমাদের হলদিয়ায়, যেখানে হলদিয়ায় শিল্পাঞ্চলের পূর্ণ পরিবেশ আছে, প্রশাসনিক স্তর থেকে সম্পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে আমরা আশা করি। সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই লোকাল মানুষ আশাবাদী যে পরিবেশ রক্ষা করে যদি এইরকম একটি শিল্প হয়, এখানকার বহু মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হবে। বেকার যুবক যুবতীরা কাজে অংশ নিতে পারবে, সেই সঙ্গে এই এলাকার আর্থসামাজিক পরিবেশ উন্নয়ন ঘটবে। আর 2, পেট্রোকার্বন কেমিক্যাল দীর্ঘদিন ধরে এই এলাকার সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে সিএসআর প্রকল্পে তারা বিভিন্ন সংগঠন সহ স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আই ক্যাম্প, হেলথ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো দিলেন, যে সময় মতো প্রকল্পটি তৈরি করা যায় কিনা। এছাড়াও যদি এই প্রকল্প বা কর্তৃপক্ষ যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষিত আছে বা তাদের কিছু প্রশিক্ষণ দিয়ে এই এলাকার ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা যাতে এমপ্লয়মেন্ট পায়, সেই ব্যাপারে আমরা আপত্তি রাখছি আপনার কাছে। এইটাই আমাদের আপত্তি। স্বামী স্যার, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া। মিস্টার মুখার্জি যে স্টাডি করেছেন, স্টাডি করে বলেছেন যে নতুন ইন্ডাস্ট্রি হলে 34% ইন্ডাস্ট্রির মধ্যে যে জায়গা আছে সেখানে বনসৃজন হবে। তো আমার প্রশ্ন, এক্সিস্টিং যে প্ল্যানটা রয়েছে এখানে কত পার্সেন্ট বনসৃজন আছে? উনি নতুন প্ল্যান্টের সঙ্গে বলছেন 34% বনসৃজন করবেন। তো আদৌ কি যে ইন্ডাস্ট্রি আছে এখন, এখানে কি 35-4% বনসৃজন অলরেডি আছে? এটা ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, বলা হয়েছে 300 জনের মতো ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে। তো বর্তমান ভারতবর্ষে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা হয়, তো এই 300 জনের মধ্যে কত পার্সেন্ট ওমেন এম্পাওয়ারমেন্ট কাজের সুযোগ পাবে? তো এক্সিস্টিং যে প্ল্যান আছে সেখানে কোনো ওমেন এম্পাওয়ারমেন্ট কাজের সুযোগ আছে কিনা, এই দুটো আমার প্রশ্ন। যে আমাদের এক্সপ্যানশন প্রজেক্টে যে 10.5 একরের মতন জমি আছে, সেটাতে আমরা নির্দেশ অনুসার 33% অ্যালোকেট করা আছে অনলি ফর গ্রিন বেল্ট। আমাদের যে এক্সিস্টিং 15 একর, টোটাল আমাদের জমিটা হচ্ছে অ্যারাউন্ড 30 একর। এই 30 একর জমিতে আমাদের এক্সিস্টিং প্ল্যানটা 15 একর জমিতে আছে। তার মধ্যে কিছু এন্ট্রাক্ট এরিয়া আছে, সেটা বাদ দিয়ে আমাদের যে এক্সিস্টিং প্লান্টে যে প্লান্টেশন আছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 22%। তো দের আর মানে ওখানে একটা সামান্য গ্যাপ আছে, which we are মানে এই বর্ষা সিজনে আমরা অনেক প্লান্টেশনও করেছি। অ্যারাউন্ড আমাদের মন্দির এরিয়ার জায়গাটাতে অ্যারাউন্ড 150টা গাছ লাগানো হয়েছে। তো আশা করি আমরা সেই দিকে এগোচ্ছি। আর এই যে এক্সিস্টিং প্ল্যান্ট আছে সেটাতেও ওই 35%-33% তো হবেই, 35%-এর মতন আমাদের টার্গেট আছে।
we will comply and exceed that limitation of 33%. Second হচ্ছে যে রিগার্ডিং ওমেন এম্পাওয়ারমেন্ট এমপ্লয়মেন্ট, সেটা দুটো জিনিসই ছিল যে স্বামীজি বলছিলেন যে এক্সিস্টিং প্ল্যান্টে কত আছে আর নতুনে কত হবে। আনফর্চুনেটলি আমাদের এক্সিস্টিং যে প্রোডাক্ট লাইনটা আছে ক্যালসিনেশন পেট্রোলিয়াম কোক, এইটা বেসিক্যালি একটা খুব হাই টেম্পারেচারের কাজের ব্যাপার আছে। তো এখন পর্যন্ত আমাদের এখানে মানে শ্রমিক হিসেবে কোনো মহিলা নেই। আর পরবর্তীকালে যদি এরকম সুযোগ হয় তাহলে হবে, কিন্তু অফিস স্টাফে আমাদের কলকাতা অফিসে বলুন আর অন্য আমাদের কর্পোরেট অফিসগুলোতে বলুন, সেখানে যথারীতি যে মানে আমাদের কমপ্লিট HR ডিপার্টমেন্ট আর আমাদের মার্কেটিং ডিভিশনে সাফিসিয়েন্ট মানে পার্সনস আছে মহিলা। কিন্তু যেহেতু আমাদের এই ফ্যাক্টরিটাতে বোথ এই ক্যালসিনেশন প্রোডাক্ট আর যে স্টিল প্রকল্পটা আমরা নিয়ে আসি, দুটোই ফার্নেস আর টেম্পারেচার মানে লিটল হাই টেম্পারেচার আর মানে স্ট্রেনাস জব, মানে লেবার মাসেল ওরিয়েন্টেড জব। তো সেরকম ভাবে মহিলাদের নিজেদের থেকেও আমাদের কাছে সেরকম আবেদন আসেনি। বাট ফর দ্য আদার এরিয়াজ মানে যেরকম আমাদের কারখানাটাও বাড়ছে, তো আমাদের যে কারখানার যে HR ডিপার্টমেন্ট আছে, আমাদের যে IT ডিপার্টমেন্ট আছে, সেখানে মহিলাদেরকে সুযোগ নিশ্চয়ই দেওয়া হবে। অলরেডি হলদিয়া মিউনিসিপ্যালিটি এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি যে সোশ্যাল ফরেস্ট্রি আছে সেখানে কথা বলেছেন, ওনারা যদি স্পেস প্রোভাইড করেন তাহলে সেখানেও যদি ওনারা কিছু বনসৃজন করেন তাহলে সেই 33%টাকে কাউন্ট করা হবে। মানে টোটাল ইন্ডাস্ট্রির তরফ থেকে যেখানে ল্যান্ড অ্যাভেলেবেল মেবি উইদিন দ্য ইন্ডাস্ট্রি অর এনি সোশ্যাল ফরেস্ট্রি এরিয়াতে আপনাকে ওই পার্সেন্টেজটাকে অ্যাচিভ করতে হবে। তো ওনারা এই বর্ষাতে কিছু বনসৃজন শুরু করে দিয়েছেন, তবে সেটা 33% হয়নি, আমরা সেটা পরে চেক করে নেব। তো অন্যান্য জায়গাতেও ওনাদেরকে স্পেস প্রোভাইড করা হবে। যেমন আমাদের অফিসের হলদিয়ায় যে রঘুনাথ চকেতে আমরা কিছু কিছু জায়গা বার করতে পেরেছি, আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলে কিছু কিছু ইন্ডাস্ট্রিকে আমরা স্পেস দিচ্ছি, যেরকম অ্যাভেলেবিলিটি আছে, যে তোমার ফ্যাক্টরিতে যদি জায়গা না হয় তোমরা এখানেতে প্ল্যান্টেশন করতে পারো। 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আর এই ওয়ার্ডেই এই ফ্যাক্টরি। খুবই আনন্দের ব্যাপার, যারা এসছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি। এই প্রকল্প হোক আমি চাই। এই প্রকল্পের সঙ্গে সঙ্গে যে কথাটা আমার মনে এসেছে যে এমপ্লয় তো হবে, কমসে কম 30 জনের মতো 300 জনের মতো এমপ্লয় হবে, অনুসারী আরও অনেক মানুষ তাতে উপকৃত হবে। আমি একটা কথা বলবো যে ফ্যাক্টরিটা যেটা হচ্ছে তাড়াহুড়ো করতে গেলে, যেগুলো আমরা দেখেছি অন্যান্য জায়গায়, যে ফ্যাক্টরিটা করতে গিয়ে যে সমস্ত ঠিকাদারদেরকে লাগানো হয় বা যাদেরকে ফ্যাক্টরিটা তৈরি করতে দেওয়া হয়, সেক্ষেত্রে তাড়াহুড়োর ক্ষেত্রে অনেক কম দামি বা অনুন্নত টাইপের যে সমস্ত মেশিনপত্র সেগুলো লাগালে পরবর্তী পর্যায়ে প্রোডাকশনের প্রবলেম হয়। আমি সেটা আপনাদের কথাবার্তার মধ্যে সব কিছু ঠিক আছে, একটু যদি এটা বলেন যে বা যারা ফ্যাক্টরিগুলো বসাচ্ছে সেখানে মনিটরিং করার জন্য, কোয়ালিটি মেনটেন করার জন্য কাউকে যদি আপনারা নিয়োগ করে থাকেন, সেটা যদি একটু উল্লেখ করবেন। আর আমি স্যারদেরকে বলবো যে আগামী দিনে অনেকে আছে, আমার ওয়ার্ডেও শুধু নয় অন্যান্য ওয়ার্ডেও আছে, আমি এখানে এই সংস্থার ঠিকাদার কর্মীদের প্রতিনিধিও আছি, সেই হিসাবে আমার কাছে অনেকে কর্মজন্য বলেন, অনেক হ্যান্ডিক্যাপ পার্সনও আছেন, মহিলাও আছেন, ছেলেও আছেন। যদি অফিসে একটু কাজের সংস্থান হয় আপনারা একটু দেখবেন, আমরা এই এলাকা থেকে আমি তাহলে খুবই উপকৃত হব। আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি এইরকম একটি প্রকল্প আনার জন্য। এই প্রকল্প হোক, আমার সর্বান্তক কারণে এটা অনুরোধ। চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। তো আমাদের ভারতবর্ষে ফেরো প্ল্যান্টের মানে সবচেয়ে সেরা হায়দ্রাবাদে ওদের অফিসটা আছে আরজিকন, তাদেরকে আমরা হায়ার করেছি। আর দ্য মেইন মানে ক্রিটিক্যাল ইকুইপমেন্ট, এই ফার্নেসের সব ক্রিটিক্যাল ইকুইপমেন্টগুলো তাদের থেকেই আসছে।
তারা নট অনলি ইন ইন্ডিয়া, মানে দেশে নয় বিদেশেও অনেক প্রজেক্ট করেছে। আর ইনফ্যাক্ট এখন ইন্ডিয়াতে নাম্বার 1 ফেরো প্ল্যান্টের কনসালটেন্ট। আর আমাদের এখানে বাকি যা যে কন্ট্রাক্টগুলো দেওয়া হবে, রেভিনিউ, সিভিল, মেকানিক্যাল যেগুলো হবে, সেগুলো সেই সেম টেন্ডার বেসড হবে। টেন্ডার বেসডে আপনারা জানেন যে স্ক্রিনিং অ্যান্ড সিলেকশন প্রসেস সবার জন্য সমান। মানে আমরা অ্যাপেলকে অ্যাপেলের সাথেই কম্পেয়ার করব, মানে আম আর আপেলের সাথে কম্পেয়ার করব না। তো সেই হিসাবে সেই সব সিদ্ধান্ত মেনেই আমাদের এখানে কন্ট্রাক্টগুলো দেওয়া হবে। তাড়াহুড়ো হবে না। মানে 8 মাস যেটা বলা হয়েছে একটা ফার্নেস তৈরি করা, সেটা স্ট্যান্ডার্ড সিকোয়েন্স ফলো করলেই 8 মাসে হবে। সেকেন্ড হচ্ছে ওনার যে হ্যান্ডিক্যাপ আর মহিলা এমপ্লয়মেন্টের ব্যাপারটা আছে, সেইটাতে ডেফিনেটলি কারখানা যেরকম বাড়বে সেরকম আমাদের অফিসের কাজ করার লোডও বাড়বে। সেই হিসাবে ডেফিনেটলি মানে সেখানে ওপেনিং হবে মহিলাদেরকে এনগেজ করার জন্য। আর এখন পর্যন্ত সেরকম কিছু আমরা এই মুহূর্তে তো নেই হ্যান্ডিক্যাপ এমপ্লয়মেন্ট এনগেজ করার জন্য, বাট ইন ডেজ টু কাম, মানে ফিউচারে ভবিষ্যতে ডেফিনেটলি এরকম অপশন হবে, স্টোরে হবে या डेटा एंट्रीতে হবে। সেখানে আমরা ইভেন পিপল হু আর চ্যালেঞ্জড তাদেরকে এনগেজ করতে পারবো। এগুলো আশা করবো যে আধিকারিকগণ যারা রয়েছেন মনিটরিং করে অবশ্যই ঠিকঠাক দেখে নেবেন। আমরা ওসব বুঝতে পারি না, তো সেদিকটা না। আমি বলছি যে এমপ্লয়মেন্ট তো 300 জনের কথা বলছেন, সেটাও ভালো কথা। তার সঙ্গে সঙ্গে যেসব প্রশিক্ষণ বা অন্যান্য যে প্রোগ্রামগুলো আপনারা বলছেন যে করবেন বা করে যাচ্ছেন, তো সেইভাবেও কিছু এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা যায়, মানে 300 জনের বাইরেও, যেটা আলোচনা হলো এক্ষুনি। তো সেইটা আমরা একটু অনুরোধ রাখবো, যখন প্ল্যান্ট বাড়ছে আপনাদের সিএসআর প্রোগ্রামগুলো যেন স্থানীয় মানুষজন উপকৃত হয়, সেদিকে একটু লক্ষ্য রেখে আপনারা একটু কর্মসূচি গ্রহণ করবেন। আমরা সেজন্য কিভাবে গ্রহণ করেন, মানে আমরা সহযোগিতা করি, তো সেই সহযোগিতা আমরা সবসময় করব। বিভিন্ন অর্গানাইজেশন বা স্কুল কলেজের মাধ্যমে আমরাও সেইগুলো রূপায়িত করে থাকি। সেই অনুরোধ রাখবো যে এইসব প্রোগ্রামগুলো যাতে সবসময় আপনারা করে থাকেন, এরপরেও যাতে আমরা মানে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি, সেই অনুরোধ রাখছি। এবং সেই সঙ্গে এখানকার ঠিকা শ্রমিক ইউনিয়নের বর্তমানে আইনটিভি রিলেটেড ইউনিয়নের সভাপতি। আমি শুধুমাত্র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে পেট্রোকার্বনের যে এখানকার স্থানীয় কর্তৃপক্ষ আধিকারিকরা আছেন তাদের এবং সরকারি আধিকারিকরা যারা এসেছেন তাদের ধন্যবাদ জানাবো। এই জন্যেই যে নতুন করে প্রায় 70 কোটি টাকার একটা প্রজেক্ট হয়ে আসছে। শুধুমাত্র এখানকার স্থানীয় অধিবাসী হিসেবে শুধু এইটুকুই আমাদের দাবি থাকবে যে এখানে আইটিআই আছে, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ডিপ্লোমা কলেজ আছে, যাতে করে হলদিয়ার মানুষরা এই কারখানায়, বিশেষ করে আপনারা একটা নতুন কাঠামো ঠিক করুন, নতুন একটা সিস্টেম তৈরি করুন, যাতে করে হলদিয়ার মানুষরা এই কারখানায় চাকরি পায়, সরকারি নিয়ম মেনেই চাকরি পায়। এবং আরেকটা বিশেষ করে প্রশ্ন যেখানে হয়েছে, এই ফেরো প্ল্যান্ট হলদিয়াতে একটা হয়েছে, সেখানে দেখা গেছে যে কায়িক পরিশ্রমের কাজের জন্য প্রায় অনেকদিন আগেই হয়েছে, সেখানে দেখা গেছে কায়িক পরিশ্রমের কাজের জন্য ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে লোকজন এখানে নিয়ে আসা হয়। তো সেই অনুরোধটা রাখবো যাতে করে হলদিয়ার ক্ষেত্রে এখানকার স্থানীয় মানুষদের, বিশেষ করে যারা এখানে যারা জমি দিয়েছেন বা উদ্বাস্তু ক্ষতিগ্রস্তরা আছেন বা স্থানীয় হলদিয়ার বিভিন্ন এলাকার মানুষরা আছেন, এখানে পড়াশোনা করছেন আইটিআই, ডিপ্লোমা কলেজে বা ইঞ্জিনিয়ারিং কলেজে, তারা যেন এখানে সুযোগ পায়। আর পরিশেষে আরেকটা রিকোয়েস্ট করবো, আমাদের সব কিছু প্রোগ্রাম আমরা দেখেছি, যে ডাটাগুলো দেখেছি, পুরোপুরি যে ডাটাগুলো ফলো করেছি এবং সেখানে দেখেছি পলিউশন কন্ট্রোলের নির্দেশ মতো বা যে প্রোডাক্টের জন্য যেটুকু মিনিমাম পলিউশন হওয়া দরকার সেটুকুই আছে। তবুও বলবো যে সিএসআর প্রকল্পে বিশেষ করে এই এরিয়ার পাশাপাশি যে ওয়ার্ডগুলোতে আছে সেই ওয়ার্ডগুলোতে যেন হেলথ চেক আপ বছরে একবার করে হয়। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে হচ্ছে, এটার পরে দেন উই উড বি গিভেন দ্যাট
প্রেজেন্টেশন অফ এমওইউ অফ দিল্লি, আর তারপরে পরবর্তী প্রাইমারিলি আমার যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে লোকাল সবাই এসে গেছে, ওনারা লোকাল সবাই, তো আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড আছেন এখানে, পলিউশন কন্ট্রোল বোর্ডের কোনো অবজারভেশন আছে কিনা ওইটা আমি একটু শুনে নিতে চাই। তো আরও যদি কোনো ফিডব্যাক বা রিয়াকশন থাকে এটা শোনার পরে আমি করবো, ঠিক আছে? কিছুর মধ্যে স্যার পলিউশনের অ্যাক্সিডেন্টটা শোনার পরে ঠিক আছে। আপনাদের মধ্যে যদি কারোর মনে হয় এখানে যে প্রোডাকশনটা চলে সেম প্রোডাকশনটাই এক্সটেন্ডেড হচ্ছে, তাই না তো? না না স্যার, মানে এটা এটা একটা new project। নতুন প্রোডাক্ট লাইন ফেরো আচ্ছা, এটা কি হবে? অ্যালয় 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 তৈরি হবে। তাহলে এই যে নতুন প্রোডাকশনটা হবে এর জন্য কি কারোর মনে হচ্ছে যে তাদের এলাকাতে কোনো দূষণ বাড়তে পারে, বা সেখানকার যে বর্জ্য পদার্থগুলো যেগুলো বেরোবে সেগুলো আমাদের প্রপার ট্রিটমেন্ট হবে বা হচ্ছে কিনা, এইগুলো একটু আমি জানতে চাইছি যে প্রথমত আপনাদের দিক থেকে কি অ্যারেঞ্জমেন্ট আপনারা করছেন যাতে এই ধরনের যে অ্যাডেড প্রোডাকশন আপনাদের হচ্ছে তার জন্য যে ইনফ্লুয়েন্স এবং যে ওয়েস্ট ম্যাটারটা জেনারেট হবে, হাউ দে আর গোয়িং অ্যাবাউট ডিসপোজাল অফ দ্য সেম, আর লোকাল লোকেরা যে মানুষরা থাকেন তাদের এটার উপর কি ইম্প্যাক্ট করবে, এবং প্রাকৃতিক যে ভারসাম্য আছে অর্থাৎ এখানকার যে প্ল্যান্টেশন এবং আদার্স ওয়াটার বডি বা হোয়াটএভার আছে, অ্যাটমসফিয়ার আছে, সেখানে এর ইম্প্যাক্ট করছে, অর্থাৎ পাবলিক লাইফে এখানকার ফ্লোরা ফোনা এবং হচ্ছে আপনাদের যে ডিসচার্জ মেকানিজম আছে এটাতে কি ধরনের ইম্প্যাক্ট করছে, দ্যাট ইজ হোয়াট আই এম ইন্টারেস্টেড ইন নোয়িং। এটা আপনাদের অফিসাররা বলতে পারেন, অথবা আমাদের পাবলিকের তরফ থেকে যদি কোনো কনসার্ন থাকে তারাও বলতে পারেন, ঠিক আছে? জাস্ট আই ওয়ান্ট টু এনলাইটেন মাইসেলফ, আমার নলেজটা আমি বাড়িয়ে দিতে চাইছি ইন দিস রিগার্ড, ঠিক আছে? বলবো এই ধরনের ইন্ডাস্ট্রি আমি এর আগে বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলাম, তো যতটা আমি অভিজ্ঞতা আছে আমি শেয়ার করছি খুব সংক্ষিপ্ত আকারে। এটা একটা মানে এক্সপানশন প্রজেক্ট, অর্থাৎ একটা এক্সিস্টিং ইউনিটের এক্সপানশন প্রজেক্ট। সেই এক্সপানশন প্রজেক্টের মধ্যে কী কী আসছে না, 9 MVA সাবমার্জ ইলেকট্রিক আর্ক ফার্নেস আসছে 4টে, আর একটা হচ্ছে 10 TPH বিকেটিং প্ল্যান্ট, ক্রোম বিকেটিং প্ল্যান্ট আসছে 2টো। এখন বিষয় হচ্ছে এই ধরনের প্রোডাকশানেতে কী ধরনের আমাদের পরিবেশগত তার ইম্প্যাক্ট থাকতে পারে। আমরা পরিবেশগত ইম্প্যাক্ট অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বলতে আমরা যেটা মিস্টার ব্যানার্জি বলেছেন, আমাদের হচ্ছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, সলিড ওয়েস্ট পলিউশন। সলিড ওয়েস্ট মধ্যে কিছু হ্যাজার্ডাস ওয়েস্ট আছে, অর্থাৎ কি যেগুলো খুব বিষাক্তকর বা যেগুলো পরিবেশ এবং হিউম্যান লাইফেতে ক্ষতিকারক, সেই রকম হ্যাজার্ডাস ওয়েস্ট। তা প্রথম আমি এক এক করে আসছি। প্রথমত যে আমাদের যে কোম্পানি আছেন পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, আপনারা গভর্নমেন্টের যে স্ট্যাচুটারি যে ক্লিয়ারেন্সেসগুলো লাগে প্রত্যেকটা কিন্তু আপনারা প্লিজ নেবেন, এবং শুধু অন পেপার না, এটাকে ইট শুড বি ট্রান্সলেটেড ইন দ্য গ্রাউন্ড রিয়েলিটি, অর্থাৎ যার যে কমপ্লায়েন্স নর্মস আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোনো না কোনো কমপ্লায়েন্স নর্মস থাকে, কন্ডিশনস থাকে, সেই প্রি কন্ডিশন এবং পরবর্তীতে পোস্ট অপারেশনাল তার যে কমপ্লায়েন্স এটা কিন্তু আপনারা ইনশিওর করবেন। আমরা এখানকার যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে যাতে আপনাদের এই এক্সপেনশনটা তার জন্য কোনো অ্যাডভার্স বা ডিলিটেরিয়াস যাতে কোনো এফেক্ট না আসে, এবং এখানকার মানুষ তাদের যাতে এটাতে তারা যাতে প্রসপার করেন, এবং ইকো ফ্রেন্ডলি টেকনোলজি সেটা আপনারা ব্যবহার করবেন, এই এক্সপেকটেশন আমাদের তরফ থেকে থাকছে। আর যেহেতু ইজ আ প্রজেক্ট which will definitely impact the economy, এখানকার যে লোকাল যে হ্যাবিট্যাটস আছে they will be expected to be benefited। আমাদের দিক থেকে এটাই বলা যে স্ট্যাচুটরি ক্লিয়ারেন্সেস এবং হচ্ছে পোস্ট পারমিটেড যে অপারেশন দুটো যেন আমাদের ইন কনসোনেন্স থাকে, এবং সাবসিকুয়েন্টলি পারমিশন গ্রান্ট করার পরেও কিন্তু অথরিটি রিজার্ভস দ্য রাইট টু ইন্সপেক্ট অ্যান্ড টেক এনি অ্যাকশন which is necessary for remedy of any kind of untoward যদি কিছু দেখা যায়। তাহলে আমরা এক্সপেক্ট করবো যে আপনারা being a very responsible organization you will take all the necessary steps to ensure 100% compliance of government rules and regulations that are in force, and we expect that
the people will be benefited from the local this development in this regard, and there will be zero tolerance with respect to any damage to the environment and any damage to the local habitat. So, আপনারা prospectively adequate plantation, greenification এগুলো করবেন. Waste disposal mechanism should be of the highest standard, যাতে কোনোভাবেই যাতে কোনো রকম অসুবিধাজনক কিছু না তৈরি হয়, এবং আমি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করব যাতে তারা এটা কনস্ট্যান্টলি তারা মনিটরে থাকেন, এবং আমাদের দিক থেকে যা আমাদের করণীয় আমরা সেটা করব. উই উইশ দ্য বেস্ট টু দি অর্গানাইজেশন. আর এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি. থ্যাংক ইউ ভেরি মাচ. জেলা প্রশাসনের তরফ থেকে কী কী নির্দেশনা দেওয়া হয়েছে যে নতুন কোনো প্ল্যান্ট এক্সপেনশনের ক্ষেত্রে বা যারা নতুন করে যেটা হচ্ছে এই পুরো ব্যাপারটা একটা লিগ্যাল প্রসেস, মানে ধরুন যেটা আমাদের নির্দেশনামা আছে সেই অনুযায়ী একটা যে কোনো প্রপোজাল ফর এক্সপ্যানশন এটা গভর্নমেন্টের তরফ থেকে একটা পাবলিক হিয়ারিংয়ের নির্দেশ থাকে. তো আজকে এখানকার যারা স্টেক হোল্ডার অর্থাৎ এলাকাবাসী যারা এই ইমিডিয়েটলি এই প্ল্যান্টের বাইরে যারা থাকেন তাদেরকে নিয়ে একটা হিয়ারিং করা, এখানকার গণ্যমান্য মানুষদেরকে ইনভাইট করা, এবং আমাদের ডিপার্টমেন্টাল অফিসার্সরাও প্রেজেন্ট থাকেন. এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বিং দ্য কি ডিপার্টমেন্ট, যারা এই ব্যাপারে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেন, তারা তাদের অফিসাররাও রয়েছেন. আমি অন বিহাফ অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কনসার্ন এডিএম হিসেবে আমি একটা পার্টিসিপেট করলাম. এখানে যেটা হচ্ছে পাবলিকের কী রিয়াকশানস আছে এবং এনাদের কি প্ল্যানিং আছে, কি প্রোগ্রাম আছে, এখানে এনারা কি করতে চাইছেন, এক্সপ্যানশনের কতটা কি প্রোডাকশন বাড়বে, প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে কি থাকবে না, এ ব্যাপারে ওনাদের একটা প্রেজেন্টেশন ওনারা দেখান, এবং পাবলিক তার মনে যা প্রশ্ন থাকে সেগুলো করেন, এনারা এনাদের মতো করে উত্তর দেন. আইনের দিকটা কী আছে সেটা বলার জন্য আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছেন, এবং এই পুরো প্রসেসটা একটা রেকর্ডেড একটা পুরো জিনিস. এইটা একদম গভর্নমেন্টের হায়েস্ট লেভেল অবধি এটা যাবে, সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে সাথে সাথে এনারা কনসেন্ট টু এস্টাবলিশ, কনসেন্ট টু অপারেট, এবং এই যে আমাদের যে ডিপার্টমেন্টাল যে ইন্সপেকশন বা ভিজিট এটা কিন্তু থাকবে. এনারা যে কোনো রকম আইনের ভায়োলেশন করছেন না এটা কিন্তু মনিটর করা হবে. আর যেহেতু এখন এনভায়রনমেন্ট এখন খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় আমাদের রয়েছে, কাজে যাতে এটা ইকো ফ্রেন্ডলি টেকনোলজি ওনারা ইউজ করেন এটা কিন্তু আমাদের দেখার একটা বিশাল দায়িত্ব রয়েছে, যাতে কোনোভাবে যাতে পলিউশন নর্ম ওনারা ভায়োলেট না করেন, এবং পুরো প্রসেসটা যাতে আমাদের ইকো ফ্রেন্ডলি হয় এটা ইনশোর করেন. স্যার, হলদিয়াতে বিভিন্ন সময় দেখা গেছে অনেক ইন্ডাস্ট্রি তাদের এক্সপেনশন হবে বলে বহু জায়গা নিয়ে রাখে, যেগুলোকে আনইউটিলাইজ হিসেবে বছরের পর বছর তারা তুলে রাখে. সেক্ষেত্রে জেলা প্রশাসন কি তাদের কোনো পরামর্শ? দেখুন, যদি ল্যান্ড যদি কনসার্ন যে ইন্ডাস্ট্রি বানাচ্ছেন তার যদি নিজের যদি ল্যান্ড যদি পারচেস করে দেখেন তাহলে এক্ষেত্রে আমরা তাদেরকে এ ব্যাপারে কোনোরকম ইনস্ট্রাকশন আমরা দিতে পারি না, এটা ওন ল্যান্ড তারা রায়. কিন্তু যদি তারা গভর্নমেন্ট ল্যান্ড যদি লিজে নিয়ে যদি সেটা পারপাসফুলি যদি ইউজ না করেন তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে বলার জায়গা আছে. আমরা গভর্নমেন্টের তরফ থেকে যাদের ল্যান্ড দিয়েছি বিগত দিনে তারা যদি এটাকে আনইউটিলাইজ ফেলে থাকে এটা রিভোক করার একটা আমাদের স্কোপ রয়েছে, এবং ইট কুড বি ইউজ ইন আ মাচ মোর ফ্রুটফুল ম্যানার. তো সেগুলো কিন্তু আমাদের অলরেডি বিভিন্ন ক্ষেত্রে আমরা করছি, এবং এটার ব্যাপারে আমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু কিছু কিছু ইনস্ট্রাকশান আছে. কোনো ল্যান্ড তারা লিজ দিয়েছেন কিন্তু সেটা দীর্ঘদিন পড়ে আছে, সেটাকে রিভোকেশনের যে প্রসেস আছে সেই প্রসেস কিন্তু আমরা শুরুও করেছি. স্থানীয়রা শিল্পের জন্য শিল্পের নাম করেই জমি নেওয়া হয়, কিন্তু শিল্প হচ্ছে না, ওটাই বলছি, যদি ল্যান্ডটা যে উদ্দেশ্যে স্যাংশন করা হয়েছে লিজ পারপাসে সেটা যদি ভায়োলেটেড হয় বা সেটা যদি না কোনো ব্লক করে রেখে দেন তাহলে কিন্তু এটা ওনারা সেই ল্যান্ডটা বেশি দিন রাখতে পারবেন না. এটা একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে এটা রিভোক হয়ে যাবে, এবং যদি যে ডিপার্টমেন্টের ল্যান্ড সেই ডিপার্টমেন্টে তো এটা আমাদের কিন্তু অনেক জায়গায় কিন্তু এই প্রসেস শুরু হয়ে গেছে. বলছি স্যার, স্থানীয়রা বলছিলেন প্রকল্প শুরুর সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, সেগুলো ঠিকভাবে পালন করা হয় না. আপনাদের পক্ষ থেকে কি সেগুলো বিশেষভাবে দেখা হয়? আমাদের দিক থেকে যেটা বলার হচ্ছে, যেটা আইনগত যে ওনাদের বাধ্যবাধকতা আছে সেইটাকে 100% কমপ্লাই করতে হবে. এবার লোকাল পার্সনদেরকে তারা যদি কোনোভাবে অ্যাডভার্সলি এফেক্টেড হন তার মিটিগেশনের দায়িত্ব কিন্তু এই কোম্পানি, সুতরাং তারা তাদের দিক থেকে সব রকম মেজার নেবে
যাতে করে এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ না হয়। নতুন একটা কারখানা করতে চলেছেন, কি ইনস্ট্রাকশন দিতে দেন? মেন জিনিসটা হচ্ছে ফেরো হচ্ছে একটা পাওয়ার ইন্টেন্সিভ মানে বেসিক্যালি যে র মেটেরিয়াল ওর থেকে যখন আমরা এই অ্যালয় প্রোডাক্টটা তৈরি করি, এটাতে আর মেন কনজামশন হচ্ছে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার। তো যদি পাওয়ারটা আমরা সস্তায় না পাই, যেটা ওই রোহিত পাই, মানে যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থেকে ওরা যে পাওয়ার কিনে ফার্নেস চালিয়ে প্রফিটেবিলিটি পায়নি, তাই জন্য ওরা ছেড়ে চলে গেছে। আমাদের এই প্রকল্পতে আমরা যেটা আমাদের টোটাল পাওয়ার রিকোয়ারমেন্ট আছে তার 50% আমরা নিজেরা নিজের ওয়েস্ট হিট বেসড পাওয়ার প্ল্যান্ট থেকে দিচ্ছি, বাকিটা স্টেট গভর্নমেন্ট থেকে দিচ্ছি। কিন্তু একটা রাজ্য সরকারের সাথে একটা ওইটাও আছে যে কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এখন দু রকমের ট্যারিফ দিয়েছে। মানে এখন আসানসোল, দুর্গাপুর এইসব অঞ্চলের জন্য দে হ্যাভ গিভেন আ প্রেফার্ড ট্যারিফ, বিকজ ওই ডিভিসির সাথে কম্পেয়ার করার জন্য ডিভিসির কনজিউমারদেরকে আনার জন্য একটা স্পেশাল ট্যারিফ দিয়েছে, যেটা হলদিয়াতে নেই। হলদিয়াতে মানে সেম রাজ্য সরকারই আমাদেরকে একটা হাইয়ার কস্ট ইলেকট্রিসিটি দিচ্ছে। তো আমরা স্টেট গভর্নমেন্টকে দরখাস্ত করেছি, উই হ্যাভ গিভেন দ্য প্রেয়ার যে দেয়ার শুড বি আ প্যারালেলিটি ইন দিস, মানে তাহলে হলদিয়ার যে ইন্ডাস্ট্রিগুলো আছে তারাও বেনিফিট করবে। আপনার যে প্রাইমারি কোশ্চেনটা, ওরা পারলো না তো আমরা কী করে পারবো? আমাদের ওইটাতে আছে যে কি আমাদের নিজস্ব 50% পাওয়ার আছে। সো দ্য অ্যাভারেজ পাওয়ার যেটা আমরা হচ্ছে সেটা দ্যাট উড বি মোর অর লেস কম্পিটিটিভ অ্যান্ড উই উড বি এবল টু সেল দ্য প্রোডাক্ট ইন দ্য মার্কেট। স্যার, পজিটিভলি কবে থেকে এটা শুরু হতে পারে সম্ভাবনা? আমরা যেই দিন থেকে কমপ্লিট ছাড়পত্র পেয়ে যাব সরকারের তরফ থেকে, মেন হচ্ছে এই পদক্ষেপগুলো হচ্ছে সেটারই মানে সিকোয়েন্সে। আমাদের প্রথমে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স আসবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদেরকে কনসেন্ট টু এস্টাবলিশ দেবে। কনসেন্ট টু এস্টাবলিশ এসে যাওয়ার পর থেকে আমাদের মোটামুটি 8 মাসের মধ্যে ফার্নেস তৈরি হয়ে যাবে। হলদিয়াতে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা একটাই, যেটা প্রথমেও বললাম যে কি ওয়েস্ট বেঙ্গল একই রাজ্যের মধ্যে আমাদেরকে মেন হচ্ছে পাওয়ার, বাকি হলদিয়াতে কোনো অসুবিধা নেই, জলের কোনো অসুবিধা নেই, যেটা অন্য অন্য জায়গায় জলের অসুবিধা হতে পারে, এখানে জলের কোনো অসুবিধা নেই। আমাদেরকে গ্রাউন্ড ওয়াটার নেওয়ারই কীরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? পাওয়ার হচ্ছে একটাই যে আমাদের স্টেটে আসানসোল, দুর্গাপুর যেগুলো ডিভিসি কমান্ড এরিয়ার মধ্যে পড়ছে, হ্যাঁ ডিভিসি কমান্ড এরিয়ার মধ্যে পড়ছে, সেইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড দে আর গিভিং আ প্রেফার্ড ট্যারিফ, যেটা হলদিয়াতে হচ্ছে না। হলদিয়াতে যেহেতু ওদের আর কোনো কম্পিটিটর নেই, দে আর গিভিং at a premium, so that is a concern. আমরা চিফ মিনিস্টার মমতা দিদিকে ওইটাই আবেদনও করেছি, সেটা হচ্ছে যে উনি এই জিনিসটা দেখুন যে হলদিয়াতে যদি শিল্প আনতে হয় তাহলে অ্যাটলিস্ট ওই প্যারালালিটিটা যেন থাকে পাওয়ারের। এখানে কি বিদ্যুতের দামটা বেশি? মানে বেশি কম্পেয়ার টু আসানসোল। হ্যাঁ, ডিভিসি কমান্ড এরিয়া মানে বেসিক্যালি আপনারা বুঝুন, ডিভিসিও একটা তো তারা অ্যাপ্রক্স কত ডিফারেন্স কতটা বেটার মতো ইউনিট এতে আপনাদের কস্ট, প্রোডাকশন কস্টটা বেশি হচ্ছে পার ইউনিট, মানে 1 কিলোওয়াটে আপনি 2 টাকা বেশি দিন, তাহলে আপনি মেগাওয়াটে কনভার্ট করে দেবেন কতখানি বেশি হচ্ছে। বিদ্যুৎ কিরকম লাগে? আমাদের এই টোটাল প্রকল্পের জন্য 32 মেগাওয়াটের মতন বিদ্যুৎ চাই লাগবে। এখন লাগে কত? এখন লাগছে না, আমরা যে নতুন করবো সেটাতে লাগবে। তারপরে আপনাদের কত কষ্ট করে কতখানি বেশি লাগবে? আপনি 2 মেগাওয়াটের হিসেবে আপনাদের নিজস্ব প্রোডাকশন আছে প্লাস এক্সট্রা যে নেবেন কতটা? সেটা অ্যারাউন্ড 16 মেগাওয়াটের মতন নেবে।
মানে 50%। এই বিষয়টা নিয়ে কি রাজ্য সরকারের সঙ্গে কোনো কথাবার্তা আমরা আবেদন করেছি, আমরা প্রেয়ার দিয়েছি চিফ মিনিস্টার ম্যাডামকে, আমরা প্রেয়ার দিয়েছি বিদ্যুতের দামটা যদি কম করা হয়? দামটা কম করার জন্য না, আমরা বলছি যদি একটা প্যারালালিটি যেন থাকে, মানে একই রাজ্যে একটা জায়গা যেখানে ডিভিসি আছে সেখানে আপনারা দাম কমাবার পারমিশন দিয়েছেন, যেখানে ডিভিসি নেই, যেখানে মানে কোনো বিকল্প নেই, যেখানে আমরা বাধ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কেনার জন্য, সেখানে কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা শিল্পর কাছে নেই, মানে প্রমোটারদের কাছে নেই। তো আমরা সেই প্রেয়ারটা করেছি চিফ মিনিস্টার। ওখানে কি ডিভিশন কারণেই স্টেট গভর্নমেন্টের Yes, পাওয়ারের কস্টটা কম? হ্যাঁ, বিকজ কম্পিটিশন করার জন্য রেগুলেটরি কমিশন ওই কন্ডিশনটা দিয়েছে যে যেখানে ডিসকমের কাছে মানে কম্পিটিশন আছে সেখানে ওরা ওদের দাম কম করতে পারে, কিন্তু যেখানে নেই সেখানে ওই রেট ট্যারিফ ইজ অ্যাট দেয়ার ডিসক্রিপশন। তো আমরা চিফ মিনিস্টার ম্যাডামকে সেটাই রিকোয়েস্ট করেছি যে অ্যাটলিস্ট সাম প্যারালেলিটি শুড বি দেয়ার। আপনারা বলছেন যে কেন এই পার্থক্যটা থাকে? হ্যাঁ, ইয়েস ঠিক আছে। কিছু জানানো হয়েছে না, আমরা প্রেয়ার করেছি, নিশ্চয়ই নাম এবং কত টাকার প্রজেক্ট জেনারেল ম্যানেজার আবার হাত ঢুকে দিচ্ছে। ইউনিট কতগুলো হচ্ছে? চারটে ফার্নেস হচ্ছে। স্যার কত টাকার প্রজেক্ট হচ্ছে? 70 কোটি টাকা। স্যার প্যারালালি চলবে, 8 থেকে 11 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট প্রোডাকশন ভলিউম ওই 70,000-এর মতন পার ফার্নেস। একই ধরনের হবে সমস্তগুলো? আপনি চার ধরনের না স্যার, চারটে ফার্নেসের কনস্ট্রাকশন ইজ সেম। আপনি ওটাতে ফেরোসিলিকন ইয়া ফেরোম্যাগনিজ মানে বিভিন্ন ফেরোক্রোম ইভেন পিক আয়রন করতে পারেন, মানে সেম সাবমার্জ আর্ক ফার্নেসে করতে পারেন। যেরকম মার্কেট ডিমান্ড থাকে সেরকম। এক্স্যাক্টলি তাই ওই পারমিটেশন থেকে কি আপনারা কোনো এক্সপোর্ট করবেন? এক্সপোর্ট করা যায়। কোথায়? আমরা মানে চায়না, মালয়েশিয়া, যেখানে ব্রাজিল, স্টিল প্ল্যান্ট লাগে মানে ফেরো অ্যালয় ইজ অ্যাডিটিভ টু স্টিল, মানে ওটা ভালো কোয়ালিটি স্টিলের জন্য স্টিলে অ্যাডিটিভের হিসেবে ইউজ করা হয়। র মেটেরিয়ালটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে? এটা তো ওর স্যার, আমরা ম্যাগনিজ ওর, সিলিক ওর এগুলো মানে মাইনিং থেকে 70,000 টোটাল per annum. per annum 60,000 Each person, no total of all the 4 furnaces from 60 to 70,000 টোটাল